বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিনও কোনো কাজেই আটকাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময়, শ্রম, মাসিক খরচও বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো। তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমরা কিন্তু রান্নাঘরের সুইচ বোর্ড বলো কিংবা ঘরে থাকা যেকোনো সুইচ বোর্ড বলো পরিষ্কার করতে ভীষণই ভয় পাই। কেন বলো তো? বিশেষ করে রান্নাঘরেরটা কেন বললাম? তেল ছিটে হয় বেশি। আর যেটা পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় আর পরিষ্কার করতে ভয় লাগে। এটাও কেন বললাম বলো তো? যেহেতু জলীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে একটা কারেন্ট লেগে যাওয়ার ভয় থাকে, তাই পরিষ্কার করতেও কিন্তু একটু পিছিয়ে আসতে হয়। তো আজকে একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যেকোনো ধরনের নোংরা সুইচ বোর্ড একেবারে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য যেকোনো ধরনের এরকম একটা কাঠের চামচ নিয়ে নেবে। আর তার মধ্যে লাগিয়ে দেবে এরকম একটা ছোট্ট ভাঁজ করে রাখা ন্যাপকিন বা ছোট টিস্যু পেপারও লাগিয়ে নিতে পারো, বা ধরো নরম কোনো সুতির কাপড়ও লাগিয়ে নিতে পারো। ছোট করে কাপড়টা লাগিয়ে নেবে, তারপর রাবার ব্যান্ডের সাহায্যে ভালো করে আটকে নেবে টাইট করে। আর দিয়ে দেবে একটুখানি নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেলের সাহায্যে খুব সহজে কিন্তু সুইচ বোর্ড আমরা পরিষ্কার করে নিতে পারবো, যার জন্য কোনো রকম জলীয় বা কোনো কিছু স্প্রে দরকার পড়বে না। এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার রান্নাঘরের সুইচ বোর্ড। আর রান্নাঘরের সুইচ বোর্ড গুলো বিশেষ করে রান্নার তেল চিটে বা কোনো কিছু নোংরা লাগতে লাগতে এতটাই ময়লা হয়ে যায় যে খুব সহজে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। তো দেখো বন্ধুরা, এই নারকেল তেলের সাহায্যে, আর কাঠের কেন নিলাম বলতো? যেহেতু কারেন্টের একটা ব্যাপার থাকে না, তাই কাঠটা কিন্তু খুব সহজে কারেন্টটা ধরতে দেয় না। আর তাই কাঠের একটা চামচের মধ্যে এইভাবে যদি কাপড় লাগিয়ে বা কাগজ লাগিয়ে তোমরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নাও, অনায়াসে পরিষ্কার তো হয়ে যাবেই। সাথে করে দেখা যাবে যে সুইচ বোর্ডের মধ্যে ময়লাটাও উঠে যাচ্ছে আর কারেন্ট লাগারও ভয় থাকছে না। আর খুব সহজে কিন্তু আমাদের কাজটাও হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে গেল। আর কাগজটা দেখলেও বুঝতে পারবে যে কতটা ময়লা কিন্তু এর মধ্যে ছিল। তো এরকম ছোট, ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। রসুন কিন্তু প্রত্যেকদিন কম বেশি রান্নার কাজে আমাদের ব্যবহার করতেই লাগে। রসুন যে শুধুমাত্র খাওয়ার কাজেই আমরা ব্যবহার করব তা কিন্তু নয়। দারুণ একটা ন্যাচারাল মহৌষধ কিন্তু হিসাবে রসুন কাজ করে। তার জন্য এখানে আমি ১ কোয়া রসুন নিয়ে নিয়েছি। যদি সিঙ্গেল কোয়া যে রসুনগুলো হয় ১ কোয়া, তো সেরকম রসুন নিলেও চলবে। না হলে একটু মোটা কোয়া দেখে রসুন নিয়ে নেবে। আর রসুনটাকে কিন্তু কখনোই এভাবে নখ দিয়ে ছাড়াবে না। নখ দিয়ে ছাড়াতে গেলে নখের মধ্যে যে নোংরা থাকে, সেই নোংরাটা রসুনের মাথার জায়গাটায় লেগে রসুনের যে কার্যকরী ক্ষমতা সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। তাই সবসময় ছুরি বা বঁটি এগুলো দিয়ে ছাড়ানোর চেষ্টা করবে। কোনো সময় নখ দিয়ে রসুনের খোসা ছাড়াবে না। তাতে রসুনের সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এবার এই রসুনটাকে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়ে আমরা কি করব? নখের চারদিকে কোণাগুলোতে লাগিয়ে নেব। কেন নখের কোণাতে লাগাবো? অনেকের জল ঘাটতে ঘাটতেই হোক বা নখের নানান রকম সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন বা নখকুনি, এরকম নানান রকম সমস্যায় আমরা কম বেশি প্রত্যেকেই ভুগে থাকি। তো নানান রকম বাইরে থেকে ওষুধ না দিয়ে যদি হোম রেমেডিটা আমরা করতে পারি, নরমাল রসুনের এরকম কোয়া যদি নখের চারধারে আর স্কিনের চারধারটায় এইভাবে একটু হালকা করে রাব করে দিই, তাহলে দেখা যাবে যে সমস্ত রসুনের মধ্যে যে গুণাগুণ নখের কোনাটার ইনফেকশনটাকে সারিয়ে দিয়েছে। আর যদি সম্ভব হয় এরকম হালকা একটু গরম সর্ষের তেল রসুনের মধ্যে দিয়ে এইভাবে রাব করবে, তাতেও অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে। বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন বা ধরো নখকুনি এরকম হলে না কমতেই চায় না। তো এই ঘরোয়া টোটকাটা করে দেখতেই পারো, অবশ্যই কাজ দেবে। তো চলে গেলাম পরের টিপসে। আমরা অনেকেই আছি নানান রকম রান্নায় সর্ষে পোস্ত এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিসগুলো মিক্সিতে বাটতে গেলে অল্প পরিমাণ কিন্তু বাটা সম্ভব হয় না, শিলেও সবসময়ের জন্য বাটা সম্ভব হয় না। একটা দারুণ ছোট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সর্ষে পোস্ত বাটলে কিন্তু দেখা যাবে যে একেবারেই মিহি করে বেটে ফেলছি, কোনো রকম ঝামেলা নেই। যতই অল্প বাটি না কেন মিক্সিতেই হবে। তার জন্য একটা ছাঁকনির মধ্যে প্রয়োজন মতো আমি সর্ষে পোস্ত এগুলোকে ধুয়ে নিই। প্রথমেই ধুয়ে নিতে হবে, কেননা জল দিয়ে কিন্তু কখনোই আমরা প্রথমে মিক্সি চালাবো না এই সর্ষে পোস্ত বাটার সময়। তাই ভালো করে স্ট্রেনারের মধ্যে জল ছড়িয়ে নিলাম ধুয়ে নিয়ে। তারপর এভাবে আমি সর্ষেটাকে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করার সময় দেখা যাবে যে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারো বা বাইরে কোথাও ঘুরতে গেলে এই অবস্থায় তোমরা নিয়ে যেতে পারো। তাহলে দেখবে কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে। তারপর একটুখানি জল দিয়ে যদি এভাবে পেস্ট করো, সেক্ষেত্রে দেখা যাবে দারুণ একটা মিহি পেস্ট হয়েছে, যার জন্য কোনো রকম দানা দানা নেই। আর খুব সহজে কিন্তু সর্ষে বা পোস্ত আমরা মিহি পেস্ট করে ফেলতে পারবো, যতই অল্প পরিমাণ আমরা বাটি না কেন। অবশ্যই আমি কিন্তু এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়েছিলাম, যেটা কোনোভাবে কিন্তু স্কিপ হয়ে গেছে। তো এইভাবে সর্ষে পোস্ত অবশ্যই বেটে নেবে। সর্ষে যদি এভাবে বাটো দিতেও হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। আমরা যখন গ্রেটারের সাহায্যে নানান রকম সবজি পাতি গ্রেট করি, বা ধরো পেঁয়াজ আদা রসুন গ্রেট করছি, বা ধরো বিট গ্রেট করছি, এগুলোর একটু রং হয় দেখে না গ্রেটারটা একেবারে নোংরা হয়ে যায়, যেটা কিনা সাথে সাথে পরিষ্কার না করলে এরকম একটা লালচে দাগ থেকেই যায়। বা
গ্রেটার যদি দীর্ঘদিন ধরে এরকম সবজি পেস্ট করতে, করতে একটা লালচে দাগ পড়ে গিয়ে থাকে, তাহলে খুব সহজে আবার আগের পর্যায়ে কিভাবে নিয়ে আসবো তার জন্য রইলো একটা ছোট্ট টিপস। নিয়ে নিয়েছি একটুখানি টমেটো সস। আর টমেটো সসটা কেন নিলাম? যেহেতু একটু খার ভাব আছে, তাই খুব সহজে না ময়লাটা পরিষ্কার করতে সাহায্য করবে টমেটো সস। আর যদি টমেটো সস না থাকে তাহলে একটু পাতিলেবুর রস এভাবে লাগিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবে। তারপর একটা ভিজে ব্রাশের সাহায্যে হালকা হাতে এভাবে স্ক্রাব করলে কিন্তু জমে থাকা সমস্ত ময়লা উঠে যাবে। যতই জেদি দাগ থাকুক না কেন, সবজি ঘষে থাকার ফলে একটা যে বাজে দাগ হয়ে যায় সেটা কিন্তু সমস্তটাই উঠে যাবে। এবার ভালো করে এভাবে রাব করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। আর জলটা দিয়ে যদি এভাবে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখবে বন্ধুরা আগে কি পরিমাণ একটা লালচে দাগ ছিল, সমস্তটা কিন্তু উঠে গেছে। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে। আগে থেকে যত দাগ ছিল সমস্তটাই কিন্তু উঠে গেছে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। আমরা যখন কোনো কিছু রান্না করি, রান্না করার সময় বিশেষ করে ধরো লুচি ভাজছি বা ধরো রুটি করছি বা কোনো কিছু রান্না ভাজাভুজি করছি, তখন না আমরা ভুলবশতই বলো বা বেখেয়ালেই বলে এই খুন্তি বা হাতা এরকম ভাবে পাত্রটার উপর না রেখে দিই, যার ফলে এই পাত্রটার সাথে থাকার সাথে সাথে কিন্তু এই খুন্তি বা হাতাটাও এতটা গরম হয়ে যায় যে আমরা পরবর্তী সময় ধরতে গেলেই ছ্যাঁকা লাগে। আর তার ফলে দেখতে পাচ্ছ এই হাতের আঙুলটা কিন্তু এরকম লাল হয়ে গেছে। এরকম কিন্তু হামেশাই আমাদের রান্নাঘরে টুকটাক এরকম ঝামেলার মধ্যে পড়তেই হয়। তো যদি এরকম সমস্যা হয়েই থাকে, পরবর্তী কাজগুলো কিভাবে করব সেটাও একটা চিন্তা থাকে। তো আমরা কিন্তু ছ্যাঁকা লাগা বা পুড়ে যাওয়ার জায়গাটায় একটুখানি টুথপেস্ট দিয়ে রাখলে অনেকটাই আরাম পাই। কিন্তু এরকম ভাবে টুথপেস্ট দিয়ে রাখলেও পরবর্তী কাজগুলো করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। যেকোনো জিনিসে কিন্তু এই টুথপেস্ট লেগে যায়। তাই কি করবো বলো তো বন্ধুরা? ফ্রিজে যদি আটা মাখা থাকে সেখান থেকে একটুখানি পরিমাণ আটা মাখা এরকম বের করে নাও। কারণ সবসময়ের জন্য রুটি করার জন্য কম বেশি আটা মাখা স্টোর করাই থাকে। একটুখানি আটা মাখা এরকম ভাবে ফ্রিজ থেকে বের করে নিয়ে এই টুথপেস্টের ওপর না এরকম একটা কাভার মতো পরিয়ে দাও আটা মাখা দিয়ে। তাতে কি হবে, টুথপেস্টটা তো খুব সুন্দর মতো অনেকটা সময় পর্যন্ত এক জায়গায় থাকবে, যাতে উপরে একটা কাভার বা একটা প্রোটেকশন হিসেবে আটা মাখাটা কাজ করবে। আর এইভাবে দিলে না অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে। ঠান্ডা একটা ফ্রেশ অনুভব হবে। আর যেহেতু আটা মাখাটা ফ্রিজ থেকে বের করা, তাই একটা সাথে সাথে ফ্রেশ একটা ব্যাপার আসবে, জ্বালাটাও কমে যাবে। এইভাবে কাজ করতেও সুবিধা হবে। ভালো লাগলে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা রুটি, লুচি, পরোটা দিয়ে আমরা হামেশাই নানান রকম ডাল, তরকারি, মাছ, মাংস দিয়ে খেয়ে থাকি। কিন্তু অনেকদিন রুটি খেতে, খেতে দেখবে একটা বিরক্তও চলে আসে। ভালো লাগে না ডাল, তরকারি, মাছ, মাংস, দুধ কোনো কিছু দিয়েই রুটি খেতে। তাই আজকে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেইভাবে রুটি, লুচি, পরোটা তৈরি করে নিলে কোনো কিছুর সাহায্য ছাড়াই আমরা শুধুই খেয়ে নিতে পারবো। কোনো কিছুর দরকার পড়বে না। তার জন্য আটাতে মেশাতে হবে মাত্র ২ টো জিনিস। তার জন্য ১ম এ আমরা কিন্তু আটাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে দিয়ে দেবো ময়ান, নুন, চিনি আর একটুখানি তেল। তোমরা চাইলে একটুখানি ঘিও দিতে পারো। তো ময়ানটা কিন্তু আমরা রুটি বা লুচি বা যাই করি না কেন ময়ানটা দিই, যাতে অনেকটা সময় পর্যন্ত রুটি লুচিগুলো নরম থাকে। ময়ানটা কিন্তু কোনো রকম ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ধরাই হয় না। এবার শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে আটার সাথে মিশিয়ে দেবো। এভাবে যদি তোমরা রুটি লুচি বানিয়ে নিতে পারো, কোনো কিছুর তো দরকার পড়বেই না। সাথে ৩ থেকে ৪ দিন বাসি হলেও থাকবে, একেবারে নরম। আর যেকোনো জিনিস ছাড়াই কিন্তু খাওয়া যাবে। ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যেহেতু এখানে আমি ১ কাপ পরিমাণ আটা নিয়েছি ২ টো রুটির জন্য। আর ২ টো রুটির জন্য কিন্তু ১ চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি দিয়েছি। লিকুইড দুধও দিতে পারো, তবে একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নেবে। এই দুটো ইনগ্রিডিয়েন্টস ই কিন্তু লাগবে। একটু গুঁড়ো দুধ লাগবে আর লাগবে একটুখানি বিস্কুট। আর বিস্কুটটাকে কি করেছি, একটুখানি জলের মধ্যে, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ২-৪ মিনিট। তাতে কি হবে, নরম হয়ে যাবে। আর কোনো রকম বিস্কুটের মধ্যে লাম্পস ও থাকবে না। এভাবে উষ্ণ গরম জলের মধ্যে ২-৩ টে বিস্কুট এরকম ভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার তোমরা বলবে এই বিস্কুটটা কেন দেবো? অনেক সময় বিস্কুটের প্যাকেট কাটলে পরে দেখা যায় ২-৪ টে বিস্কুট ভাঙা থাকে। সেই ভাঙা বিস্কুট কে খাবে সেই নিয়েও একটা চিন্তা করতে হয়। আবার দেখা যায় যে ২-৪ টে বিস্কুট একটু নরমও হয়ে গেছে। সেই বিস্কুটগুলো ফেলে না দিয়ে কিন্তু এই কাজে লাগানো যেতেই পারে। এবার দেখো সমস্ত বিস্কুটগুলো যখন নরম হয়ে যাবে তখন আটা মাখার মধ্যে ভালো করে দিয়ে দেবো। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো। এবার এইটার মধ্যে না আলাদা করে আর কোনো রকম দুধ বা কোনো রকম জল এক্সট্রা আর দেবো না। এটা দিয়ে কিন্তু ভালো করে মাখা হয়ে যাবে। একবারে কিন্তু ১ম এই বিস্কুট গোলানো জলটা দিয়ে দেবে না, তাতে কাদা, কাদা হয়ে যেতে পারে। তাই প্রয়োজন মতো অল্প, অল্প দিয়ে মাখবে। প্রয়োজনে আবার পরেও দেবে। এইভাবে না সমস্ত আটা মাখাটাকে টাইট করে নরমাল যেভাবে আটা মাখি সেরকম ভাবে মেখে নিলাম। তো দেখতে পাচ্ছ আটা মাখাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ২-৩ টে রুটির মতোই আটাটা নিয়েছিলাম। তো এখানে ভালো করে আমি কিন্তু হাতের সাহায্যে আটাটাকে মেখে নিলাম। আর এই আটা দিয়েই যদি আমরা রুটি করে নিতে পারি বা লুচি পরোটা করে নিতে পারি, খেতে না দারুণ একটা টেস্ট হবে বন্ধুরা। যতক্ষণ না তোমরা নিজেরা বানিয়ে টেস্ট করে দেখছো, ততক্ষণ বিশ্বাস করতে পারবে না যে এটার এত টেস্ট। একটা মিষ্টি, মিষ্টি ভাব হবে, নরম থাকবে অনেকটা সময় পর্যন্ত। বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের টিফিন থেকে শুরু করে যদি অনেক সময় রুটি, তরকারি, ডাল দিয়ে না খেতে ইচ্ছা করে, মাছ, মাংস দিয়ে না খেতে
ইচ্ছা করে এরকম শুধু রুটি তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, দারুণ লাগবে। আর এছাড়াও বন্ধুরা ট্রাভেলের সময় না অনেক সময় দেখা যায় রুটি বা লুচি এগুলো আমরা ক্যারি করি অনেকটা সময় ট্রাভেল করার জন্য। কিন্তু তার সাথে যে আমরা একটা শুকনো তরকারি বা ভাজাভাজি ক্যারি করি না সেটা না অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই শুকনো খাওয়ার জন্য কিন্তু এটা দারুণ একটা বেস্ট অপশন তোমাদের কাছে বলতে পারো। এছাড়াও বন্ধুরা বাচ্চাদের স্কুল টিফিনে তো দিতেই পারো। হ্যাঁ, তবে আমি প্রতিদিনই কিন্তু এগুলো খেতে বলছি না। প্রতিদিন খেলে ভালো লাগবে না। মাঝে মধ্যে কিন্তু ট্রাই করা যেতেই পারে। তাই বন্ধুরা এবার থেকে রুটি, লুচি, পরোটার যদি শুকনো খেতে ইচ্ছা করে অবশ্যই এই দুটো জিনিস মিশিয়ে করে নাও। কোনো কিচ্ছু সাহায্য ছাড়া দিব্যি খেয়ে নিতে পারবে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।